রাত নেমেছে আর ধীরে ধীরে ঢেকে যাচ্ছে আশাপুর গ্রাম। এই গ্রামে পা ফেললেই যেন বাতাসে মিশে যায় এক অদ্ভুত অন্ধকারের গন্ধ। হাজারো বছর ধরে এই গ্রামটার কথা মানুষের মুখে মুখে চলে, আর কেবল সাহসী কজনই চলে আসতে চায় এই অন্ধকারের মাঝে। হ্যালো এভরিওয়ান, তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস ওভারে আছে অমিত, তনু, রিজু, পূজা আর আমি অভিক। আজ তোমরা শুনতে চলেছ আশাপুরের অন্ধকার, যেখানে আছে ভয়, সাসপেন্স এবং অ্যাডভেঞ্চার। চলো শুরু করা যাক। আজ চার বন্ধু দিশান্ত, আবির, তিস্তা আর রবি তাদের এক ভিন্ন ধরনের অভিযান শুরু করতে চলেছে এই অন্ধকার গ্রামে। দিশান্ত উঁচু কণ্ঠে বলে, তোমরা সবাই নিশ্চিত তো এই রাতে আসলে আশাপুরে যেতে চাও? আবির স্বভাবসুলভ আত্মবিশ্বাসে বলে, আরে এটা ভয়ের কিছু নয়, পুরনো গল্প আর কিছুই না। আমাদের সাহস নিয়ে সেই পুরাতন জমিদার প্রাসাদের গোপন রহস্য বের করতে হবে খুঁজে, বুঝতে পেরেছিস? তিস্তা বলে, আমি তো বলেছি ঝুঁকি বেশি। এই গ্রামে অনেকেই অদ্ভুত ঘটনা দেখেছে, তবে তোমরা যদি যেতে চাও আমি তোমাদের সাথে যাব। রবি আত্মবিশ্বাসের সাথে বলে, যারা ভয় পায় তাদের জীবনে তো কোনো রহস্যই নেই, আমরাই যাব এবং সব কিছু জানব। তারা সবাই গাড়িতে চেপে আশাপুরের দিকে রওনা দিল। পথটা ছিল কাদা মাটির, ঝড় আর বৃষ্টির জন্য আরও কষ্টসাধ্য। চারিদিকে নীরবতা, শুধু বৃষ্টি আর বাতাসের ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। দিশান্ত, এই কাদামাখা বৃষ্টির মধ্যে কেউ হেঁটে আসছে, তাও আবার এই রাতে? তুমি ভয় পাচ্ছ তাই তো? কল্পনাতেই ভূত দেখেছো? গাড়ি থামাও, দেখতে হবে কি হয়েছে। গাড়ি থেমে গেল এক অন্ধকার বনানীতে। চারপাশে শুধু গাছ আর ছায়া। বাতাসে ভেসে আসছে জমিদারের প্রাসাদের গা ছমছমে গন্ধ। তুমি কি এই শব্দগুলো শুনছো? কেউ নিঃশ্বাস ফেলছে? না, এটা শুধু আমাদের কল্পনা নয়, আসলে কেউ আসছে এখানে। যাই হোক, এখন কিন্তু পেছনে ফিরে যাওয়ার সময় নয়, প্রাসাদের দিকে এগিয়ে চলো। তারা গাড়ি থেকে নামলো, অন্ধকারে হাত বাতাসে ছুঁয়ে ধরল। জমিদারের পুরনো প্রাসাদের প্রবেশপথটা ছিল বিস্মৃতির মতো, কেটে বিষাক্ত লতাপাতা, তার নিচে ধুলো পড়া ধুলোর স্তর। এখন থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে কেউই এই প্রাসাদের গোপন ইতিহাস জানে না। রাত যত এগোচ্ছে বাতাস তত ঠান্ডা হচ্ছে, আর প্রাসাদের দেওয়াল থেকে যেন বের হয়ে আসছে কোনো অতীন্দ্রিয় শক্তির নীরব ডাক। পেছনে ফিরে যেও না, এখানে বসবাস করে অন্ধকার। তুমি শুনেছো? এটা কি কল্পনা? চলো আমরা এখান থেকে চলে যাই। না, আমরা এখান থেকে যাব না, সত্যিটা জানাটা জরুরি। তাদের পথ যেন এক অদ্ভুত মোড় নেয়। আশাপুরের অন্ধকার কেবল রাতেই নয়, বরং মানুষের মনেও বাসা বেঁধেছে। আগের রাতের ভয়াবহ ঘটনার পরও চার বন্ধু জমিদারের প্রাসাদের ভিতর প্রবেশ করল। গেটের ভিতর পা ফেলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত চাপ অনুভব করছিল সবাই। দেওয়ালগুলো যেন গোপন ইতিহাসের কথা ফিসফিস করে বলে চলেছে, আর তারা জানতো একবার এখানে ঢুকলে ফিরে যাওয়া সম্ভব নয়। তোমরা কি ভেবেছ এই প্রাসাদের ভিতরে আসলে কি আছে? রহস্যগুলো কি সত্যি? আমি নিশ্চিত এখানে অনেক কিছু লুকিয়ে আছে। আজ আমরা সবাই মিলে সেটা উন্মোচন করব। চল শুরু করা যাক, কিন্তু সাবধান হতে হবে। এই প্রাসাদে কোনো অতীন্দ্রিয় শক্তি লুকিয়ে থাকতে পারে, বুঝেছিস? হ্যাঁ,
আমার মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর দিচ্ছে। তারা পুরনো প্রাসাদের দরজা খুলল, যা বহু বছর ধরে বন্ধ ছিল। দরজায় নক নক শব্দে যেন জমিদারের অতীতের ছায়ারা সজীব হয়ে উঠল। দেখো, এখানে তো পুরনো আসবাব, কিন্তু অনেকটা ছাইয়ে ঢাকা। এটা সম্ভবত কোনো আগুনের চিহ্ন। অনেক আগে কোনো দুর্ঘটনা ঘটেছে এখানে। আসো একটু এগিয়ে দেখি। এই ঘরটা খুব পুরনো লাগছে না? তোমরা কি কিছু দেখেছো? সেই কোণে একটা ছবি ঝুলছে, কিন্তু মুখ ধুলোয় ঢাকা। ছবিটা ঝুলছিল এক অন্ধকার কোণে, যেন কেউ জোর করে লুকিয়ে রেখেছে। ধুলো মুছে ছবি স্পষ্ট করতেই চমকে গেল সবাই। এটা তো জমিদারের পরিবারের সদস্যের ছবি, কিন্তু ছবিতে সেই ভয়ঙ্কর চোখগুলো, এটা কি কোনো প্রেতাত্মার ছবি? আমি এটা আগে কোথাও দেখেছি, গল্পে, জমিদারের এক অভিশপ্ত কন্যার কথা। হ্যাঁ, শুনেছি। সেই কন্যা প্রাসাদের একটা ঘরে আটকে ছিল, তারপর সে অদ্ভুত এক রাতে উধাও হয়ে গেছে। এটাই তো শুনে আসছি। সেই থেকেই গুজব সে এখনো এই প্রাসাদের ভেতর ভেসে বেড়ায়। এক মুহূর্তের নীরবতার পর হঠাৎ ঘরের বাতাস জমাট বাড়তে শুরু করলো, আর দরজা থেকে সজীব একটি ছায়া ধীরে ধীরে সামনে এলো। তুমি কে? তুমি? আমি সেই ছায়া যে তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। আমরা তোমাকে ক্ষতি করতে আসিনি, আমরা শুধু সত্যিটা জানতে চাইছি। সত্যিটা জানাটা তোমাদের মৃত্যুর মতোই কঠিন, তবে যারা সাহস করে তারা এই অন্ধকারে গহ্বরে প্রবেশ করে। তাদের চারপাশে হাওয়া শুয়োর গর্জনের মতো গর্জন করলো, আর প্রাসাদের দেওয়াল থেকে অদ্ভুত আওয়াজ বের হতে লাগলো। আমাদের কি এখান থেকে পালাতে হবে? না, এবারই আমরা মুখোমুখি হব, সেই অন্ধকারে সত্যিটাকে বের করে আনব। হঠাৎ প্রাসাদের মেঝেতে এক অদ্ভুত চিহ্ন দেখা দিল। সেই চিহ্ন থেকে যেন অদ্ভুত আলো ছড়াতে লাগলো। চার বন্ধু সেই আলোর দিকে এগিয়ে গেল। এই চিহ্নর মানে কি? এটা কি কোনো ধরনের ম্যাজিক? হয়তো এটি ওই অভিশপ্ত কন্যার সংকেত, যা তাকে প্রাসাদের মধ্যে আটকে রেখেছিল। আসলে আমরা যদি এই চিহ্নের রহস্য জানার চেষ্টা করি, তাহলে হয়তো সেই অভিশাপ থেকে মুক্তি মিলবে। চল একটা পরীক্ষা করি। তাদের সাহস, আত্মবিশ্বাস আর বন্ধুত্বই ছিল তাদের একমাত্র আশ্রয় এই ভয়ঙ্কর অন্ধকারে। পুরনো প্রাসাদের গোপন দরজা খুলে চার বন্ধু প্রবেশ করল এক অদ্ভুত গহ্বরে। চারপাশে ছড়িয়েছিল অন্ধকার আর শীতলতা। বাতাসে যেন কোনো পুরনো আঘাতের গন্ধ ভাসছিল। তুমি কি অনুভব করছো এখানে যেন সময় থমকে গেছে? হ্যাঁ, এটা শুধু গুহা নয়, এটা যেন জমিদারের অতীতের এক জীবন্ত স্মৃতি। আমরা সাবধানে এগোবো। এখানে যে রহস্য লুকিয়ে আছে সেটা আমাদের প্রত্যেকের জীবন বদলে দিতে পারে। আমি এটা বিশ্বাস করতেই পারছি না, আমাদের সত্যিই কি এমন এক জায়গায় নিয়ে এসেছে। তারা গুহার ভেতর ঢুকে দেখল দেওয়ালে ভাঙা ছবি, অক্ষর আর গায়েব হওয়া ইতিহাসের ছাপ। মাঝে মাঝে এক মূর্তি দেখা যাচ্ছে, যা যেন আঙ্গুল তুলছে তাদের দিকে। দেখো, ওই দেওয়ালে কিছু একটা লেখা আছে। এটা কি ভাষা? অন্তর্দ্বন্দ্বের ছায়ায় আবৃত জমিদারের আত্মা চিরকালের জন্য বন্দী। এটা কি অভিশাপ? জমিদারের নিজের আত্মা বন্দী ছিল এই গুহার মধ্যে। এখন বুঝতে পারছি, জমিদারের প্রাসাদে এই অভিশাপ কেবল একটা গল্প নয়, এটি সত্যি। তাদের আগ্রহ আরো বেড়ে গেল। তারা গুহার আরো ভিতরে প্রবেশ করল। হঠাৎ তাদের সামনে হাজির হলো একটি পুরনো কাঠের বক্স। বক্স খুলে দেখতে হবে। এটা আমাদের গল্পের আরো
গভীর অংশের চাবিকাঠি। সাবধানে করো, এখানে কোনো ফাঁদ থাকতে পারে। বক্সের ভিতরে ছিল এক ভাঙ্গা ডায়েরি আর একটি পুরনো তলোয়ার। ডায়েরি পড়তে শুরু করলো রাহুল। আমি জমিদার রাজনন্দন, আমার পরিবারের গোপন রহস্য আজ তোমাদের সামনে খুলছি। আমাদের বাড়িতে একটি অভিশাপ লুকিয়ে আছে, যা আমাদের সব কিছু ধ্বংস করতে পারে। বাকিটা পর, এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। অভিশাপ? জমিদারের পরিবারের এক রক্তক্ষয়ী ইতিহাস। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে তারা জানল জমিদারের কন্যা মায়া তার জীবন বাঁচাতে গিয়ে একটা ভয়ঙ্কর ক্ষমতা নিয়ন্ত্রণ করেছিল। এই ক্ষমতা কি আমাদের চারজনের জন্য একটা বিপদ হতে পারে? আমাদের অবশ্য বুঝতে হবে এই গোপন শক্তি কি এবং কিভাবে এটা বন্ধ করা যায়। হঠাৎ গুহার এক কোণ থেকে একটা কুয়াশার মতো ছায়া উঠল আর ধীরে ধীরে একটি ধূসর মেয়ের আকার নিল। ছায়া, তোমার কি বার্তা আছে আমাদের জন্য? যে সত্য খুঁজেছ সে তোমাদের জীবন দখল করে নেবে। সতর্কে থেকো, না হলে হারাবে তোমরা সব কিছু। না, আমরা হারাতে চাই না, তোমার সাহায্য চাইছি। তুমি কি আমাদের পথ দেখাবে? পথ আমার নয়, তোমাদের সাহস ও বন্ধুত্বই তোমাদের মুক্তি দেবে। তাদের চারপাশে কুয়াশা ঢুকে গেল আর ধীরে ধীরে গুহার মুখ বন্ধ হয়ে গেল। আমাদের পথ বন্ধ হয়ে গেছে, কিভাবে বের হব? আমরা একসঙ্গে আছি, সুতরাং কোনো কিছুর ভয় নেই। দেখো, সেই তলোয়ারটা ঝলমল করছে, হয়তো এটা আমাদের রক্ষা করবে। কোথা থেকে এক আলো এসে তলোয়ারের উপর পড়তেই তলোয়ারের আলো তাদের পথ দেখিয়ে দিল আর তাদের গুহার অন্ধকার থেকে মুক্ত করার একমাত্র আশা হয়ে দাঁড়ালো। এই আলোই আমাদের সঠিক পথে নিয়ে যাবে, আমরা বেরিয়ে আসব। তারা এখন গুহার শেষ গলির দিকে এগোচ্ছে, যেখানে অপেক্ষা করছে জমিদারের অন্ধকার অতীতের সবচেয়ে ভয়ঙ্কর মুখোমুখি যুদ্ধ। গুহার ভিতরে তলোয়ারের আলো তাদের পথ দেখিয়ে দিল, কিন্তু সাথে নিয়ে এলো জমিদারের অদৃশ্য অভিশপ্ত আত্মার হুমকি। বন্ধু চারজন একসঙ্গে দাঁড়িয়েছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি। আমরা একসঙ্গে আছি, এটা মনে রেখো। যতই ভয় আসুক না কেন, আমরা ছাড়ব না। সত্যের জন্য লড়াই করতে হবে, জমিদারের আত্মার মুখোমুখি দাঁড়াতে হবে। আমি এখনো বিশ্বাস করতেই পারছি না, এই সব কি সত্যি? একটা আত্মা কি আমাদের সঙ্গে লড়তে আসবে? হঠাৎ গুহার দেওয়াল থেকে ছায়ার মতো কিছু একটা ছিটকে পড়ল, তো আত্মা তাদের সামনে আবির্ভূত হলো। তোমরা সাহসিকতার দৃষ্টান্ত, তবে এই পথ শুধুমাত্র শক্ত হৃদয় ও পবিত্র আত্মার জন্য। প্রস্তুত হও তোমাদের সবচেয়ে বড় পরীক্ষার জন্য। আমরা প্রস্তুত, সেই অভিশাপের শিকল আমরা ভাঙব। আমাদের বন্ধুত্ব আর সাহসের সামনে তুমি টিকে থাকতে পারবে না। অভিশপ্ত আত্মা চারপাশে গর্জন করতে লাগলো আর জমিদারের অতীতের সকল কষ্ট আর প্রতিশোধের আগুন যেন আবার জ্বলতে লাগলো। আমাদের শক্তি একত্রিত হয়ে এই অন্ধকারকে হারাবে। আসো, আমরা শুরু করি এই শেষ যুদ্ধ। তলোয়ারের আলো জমিদারের অভিশপ্ত আত্মার অন্ধকারকে কাটতে শুরু করলো। ধীরে ধীরে তার রূপ বদলাতে লাগলো। এক ভয়ঙ্কর মুখ থেকে এক শান্ত অশ্রুমাখা মেয়ের রূপে। তোমরা সত্যি চাও ছায়াকে ভেঙে দিতে? তুমি আর শাস্তি পাবার যোগ্য নও, মুক্ত হও আর শান্তি পাও। জমিদারের কন্যা মায়ের আত্মা বলল, তোমাদের বন্ধুত্ব আর সাহস আমাকে মুক্ত করলো। আমি তোমাদের চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের একতাই আমাদের শক্তি। এটাই সঠিক সময় এই অভিশাপের ইতিহাসকে শেষ করার।
অভিশপ্ত আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল আর গুহা আবারও আলোতে ভরে উঠল। জমিদারের প্রাসাদের অন্ধকার ভাঙতে শুরু করলো নতুন আলোয়। আমরা তাহলে শেষ করলাম, এই ইতিহাসের গোপনীয়তা এখন মুক্ত, তাই না? কিন্তু আশাপুরের অন্ধকার এখনো পুরোপুরি মুছে যায়নি। জমিদারের অভিশপ্ত আত্মার মুক্তির পর 4 বন্ধু একটু স্বস্তি পেলেও তাদের মনে এক অদ্ভুত উদ্বেগ ছিল। গুহার এক কোণে জমিদারের গোপন ধ্বংসস্তূপ ছিল, যা নিয়ে তারা আগ্রহী হয়ে উঠেছিল। আমাদের অবশ্যই সেখানে যেতে হবে। সেখানে জমিদারের জীবনের একটা বড় সত্য লুকিয়ে থাকতে পারে। যদিও অভিশপ্ত আত্মা মুক্ত হলো, কিন্তু সেখানে কি আরও কিছু আছে? আমাদের সতর্ক থাকতে হবে। একটা রহস্যের গর্ত। আমরা তো সেরকম অনেক কিছুই দেখতে পেয়েছি। হ্যাঁ, সত্য জেনে নিতে হবে, তবে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তারা ধ্বংসস্তূপের দিকে এগিয়ে গেল। সেখানে জমিদারের পুরনো লাল বক্স পড়েছিল, তার ভেতরে ছিল কিছু অদ্ভুত পুরনো কাগজপত্র। দেখো, এই কাগজগুলো জমিদারের ব্যক্তিগত ডায়েরি। তাহলে আসল ঘটনা আমরা এখান থেকেই জানতে পারবো। পড়া শুরু করি। ডায়েরি থেকে ধীরে ধীরে তারা জানতে পারল জমিদারের অতীতের গভীর অন্ধকার সত্য, কিভাবে সে তার ক্ষমতা আর সম্পত্তি রক্ষা করতে তিক্ত ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আজ রাতে আমার প্রাণশত্রু আমার উপর কালো জাদু চালিয়েছে। আমি এখন একাই লড়ছি, আমার রাজ্যের নিরাপত্তার ঝুঁকিতে। তাহলে কি জমিদার নিজেও অভিশাপ থেকে মুক্ত ছিল না? হয়তো তার জীবনে একটা বড় ষড়যন্ত্র লুকানো ছিল। ও, এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়াই তার আত্মার শোক। আমাদের আরো গভীরে যেতে হবে। ডায়েরির পরবর্তী পাতায় লেখা আছে, একজন বিশ্বস্ত লোককে আমার গোপন বেলভেন্টের নিচে লুকিয়ে রেখেছি। সেখানে আছে একটি সিন্দুক, যার চাবি আমার একমাত্র ভরসা। 4 জনের হৃদয়ে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা ঠিক করল জমিদারের গোপন বেলভেন্ট খুঁজে বের করবে। সেখানে লুকোনো রয়েছে চাবি আর সম্ভবত আরও রহস্য। চলো, আমাদের যাত্রা এখান থেকেই শুরু। তারা বেলভেন্টের সন্ধানে বেরিয়ে পড়ল। অজানা বিপদের মুখোমুখি হয়ে আশাপুরের অন্ধকারের গভীরে আরও ডুবে যেতে। বেলভেন্টের নিচে লুকোনো চাবি কি হবে? তাদের মুক্তির চাবিকাঠি, নাকি আরও গভীর কোনো বিপদের মুখ খুলবে? আশাপুরের জমিদারের অন্ধকার অতীতের ধ্বংসস্তূপ থেকে তারা পেল এক নতুন রহস্যের সূত্র, গোপন বেলভেন্ট আর তার চাবি। বেলভ্যানটা অবশ্যই ওই পুরনো প্রাসাদের ভেতরে কোথাও লুকোনো। আমাদের ভাগ্য ভালো, ডায়েরি পড়ে জানতে পারলাম ঠিক কোথায় খোঁজ নিতে হবে। তবে আমরা কি একা গিয়ে খুঁজব? এখানে যে একের পর এক বিপদ অপেক্ষা করছে, ভুলে যেও না। আসো, সবাই মিলে যাই, একসাথে থাকলে বিপদটা কম। আমি আগে থেকেই কিছু সরঞ্জাম নিয়ে এসেছিলাম, যেমন খাবার এবং নিরাপত্তার জন্য লাইট এবং ছুরি। প্রাসাদের ভিতরে ঢুকে তারা বেলভেন্টের সন্ধানে নেমে পড়ল। মেঝেতে পড়ে থাকা পুরনো ধুলো আর অন্ধকারের মাঝে তাদের চোখ খোঁজ করছিল অজানা কিছু। ওই কোণটার কাছে কিছু একটা আছে। সাবধানে দেখো, মাটি কাটা হয়েছে, যেন কিছু একটা আছে। হ্যাঁ, এটা বেলভ্যান্টের মুখ, কিন্তু কিভাবে খুলবো? তারা খুঁজে পেল একটি ছোট্ট মেটালিক বক্স, তার উপর প্রাচীন কোড জাতীয় কিছু লেখা ছিল। এটাই হয়তো বক্সের চাবি। ডায়েরিতে যা লেখা ছিল তার সাথে মিলে দেখতে হবে। 4টি শব্দ, 4টি সংখ্যার সমন্বয়। তাহলে আমাদের ডায়েরির সেই পাতাটি আবার পড়তে হবে। তারা ডায়েরির সেই পৃষ্ঠা খুঁজে পেল যেখানে জমিদার লিখেছিল তার বিশ্বাসী লোকের নাম ও কোড জাতীয় কিছু। কোড আশা 2287। এটাই কি বাক্স খোলার চাবি?
বক্স খুলেই তারা দেখল ভিতরে একটি ছোট্ট পুরনো চাবি এবং একটি লাঠি, তার মাথায় খোদাই করা অদ্ভুত চিহ্ন। এই চাবি দিয়ে বেলভেন্ট খুলে দেখতে হবে, কিন্তু হঠাৎ কিছু হলে? আমাদের সাহস আর একতা আমাদের রক্ষা করবে। তারা সিদ্ধান্ত নিল সেই চাবি দিয়ে বেলভ্যান্টের মুখ খুঁজে বের করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গোপন কোনো ছায়া তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। দেখো, কেউ আছে। সবাই ছড়িয়ে পড়ো তো, এক্ষুনি দৌড়াও। তাদের সামনে বড় এক অজানা বিপদ অপেক্ষা করছিল। ছায়ার হাত ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি। জমিদারের অভিশপ্ত অতীতের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বেলভেন্টের চাবি কি তাদের মুক্তি দেবে, নাকি আরও গভীর অন্ধকারের ফাঁদে ফেলবে? আশাপুরের জমিদার বাড়ির বুক চিরে উঠে এসেছে এক অতল অন্ধকার ছায়া। বেলভেন্টের চাবি হাতে পাওয়ার পর তিশান্ত, আবির, তিস্তা আর রবি ভেবেছিল রহস্য এবার খুলে যাবে। কিন্তু ওরা বুঝতে পারেনি কিছু দরজা খুললেই মুক্তি নয়, কিছু দরজা শুধু মৃত্যুকে আমন্ত্রণ জানায়। এই আওয়াজটা কোথা থেকে এলো? কেউ বা কিছু আমাদের অনুসরণ করছে, আমি বুঝতে পারছি। সেই যে অন্ধকার ছায়া যেটা আমরা বারবার অনুভব করছিলাম, সেটা এবার আমার চোখের সামনে আসছে। দেখো, ওটা কি দাঁড়িয়ে আছে দরজার কাছে? দরজার পাশে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। মানুষ নয়, আবার অমানুষও নয়। ওর হাতে লম্বা একখানা বক্স, দাগওয়ালা কাঠের লাঠি। মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো লাল, জ্বলন্ত। লাইট বের করো, কেউ না কেউ একটা আওয়াজ করো, নইলে ওর নিয়ন্ত্রণে চলে যাব। আমি ওর চোখে চোখ রেখে কথা বলবো। আমি জানি এটা কেবল আতঙ্ক নয়, এটা একটা স্মৃতি, জমিদারের পুরনো অভিশাপ। সেই চাবিটা তুলে ধরল। অদ্ভুতভাবে ছায়া থেমে গেল। তার নিঃশ্বাস ভারী হলেও সে আর এগোলো না। তুমি কি জমিদার রুদ্রনারায়ণ নিচে? এই চাবি কি তোমারই বন্ধিত্ব মুক্তির চাবি? ছায়ামূর্তি ভাঙ্গা কম্পিত কণ্ঠে বলে, মুক্তি চাইলেই হয় না, অভিশপ্ত রক্তে জন্মালে তা মরণেও যায় না। আমরা কি তবে কিছু ভুল করেছি? আমরা কি এক মৃত আত্মার গোপন শান্তি নষ্ট করে ফেলেছি? চাবিটা বন্ধ করো, ওকে ফিরে দাও যেখানে ছিল। না দিশান্ত, এটা ঠিক নয়। আমরা জানি না কাকে জাগিয়ে তুলছি আমরা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চাবি দিয়ে প্রাসাদের ভিতরের বেলভ্যান্টের দরজা খুলে যায়। তোমরা বেলভ্যান্ট খুলেছ, এখন তোমরা আমারও কারাবন্দী। ছায়ার হাত ছুঁয়ে গিয়েছে তাদের গায়ে। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, শ্বাস ভারী হয়ে আসছে। আশাপুরের অন্ধকার এখন কেবল একটা প্রাসাদ নয়, এটা হয়ে গেছে এক জীবন্ত অভিশাপ। অভিশপ্ত বেলভ্যান্ট খুলে গেছে, এখন শুরু সত্যিকারের খেলা। তাদের হাত ছুঁয়েছে ছায়া। তারা কি পারবে রক্ষা পেতে, নাকি ইতিহাসের মতো তারাও হারিয়ে যাবে সেই অন্ধকারে? আশাপুরে রাত নামে কুয়াশার চাদরে। জমিদার বাড়ির পুরনো দেওয়াল যেন চোখ খুলে তাকিয়ে আছে চারপাশে। সেই বাড়ির বেলভ্যান্ট, যার দরজা যুগ যুগ ধরে বন্ধ ছিল, আজ খুলে গেল। চার বন্ধু, যারা কেবল রহস্যের খোঁজে এসেছিল, এখন এক অভিশপ্ত ইতিহাসের অংশ। এই কান্না শুধু অতীতের নয়, এটা সেই সকল আত্মার যন্ত্রণা যারা আজও মুক্তি পায়নি। বেলভ্যান্টের ভেতরে কিছু একটা আছে, ওখানেই সব প্রশ্নের উত্তর আমরা পাব। তারা চারজনে প্রবেশ করল বেলভ্যান্টে। ভেতরে একটা বড় ঘর, ছাদের ওপরে ঝুলছে শতাব্দীর প্রাচীন ঝাড়বাতি। মেঝেতে লাল রঙের দাগ, যেন রক্ত শুকিয়ে পড়ে আছে। এক কোণায় পড়ে আছে একটি ডায়েরি, চামড়ার বাধাই করা। রুদ্রনারায়ণ,
জমিদারের নিজের লেখা। যেদিন আমি তাকে হত্যা করলাম জানতাম আমি পাপ করলাম, কিন্তু আমার অহংকার, আমার রক্ত আমাকে রেখাই দিল না। সে ফিরে আসবে বলেছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, আমার অভিশাপ হবে তোর বংশ ধ্বংসের কারণ। তাহলে কি ছায়াটি রুদ্রনারায়ণের নয়? সে তো অপরাধী। ছায়া আসলে সেই মেয়েটি যাকে হত্যা করা হয়েছিল। জমিদার যাকে ভালোবাসার অভিনয় করে প্রতারণা করেছিল, তার নাম ছিল পারিজাত। নারীকণ্ঠ বলে, আমি ফিরেছি আমার রক্তের হিসাব নিতে। ঘরের মধ্যে আবির্ভূত হলো এক ছায়া। এবার আর অস্পষ্ট নয়, এবার সে এক নারী রূপে, চোখ দুটো লাল, মুখে যন্ত্রণার ছাপ। না না না, এটা এটা স্বপ্ন নয়। চল 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 পালাই। না, পালিয়ে বাঁচা যাবে না। এই অভিশাপের মুখোমুখি আমাদের হতেই হবে। তার হাতে জমিদারের সেই পুরনো তরবারি, যেটা সে বেলভ্যান্টে খুঁজে পেয়েছিল। তার চোখে ভয় নেই, শুধু একটা অদম্য সংকল্প। পারিজাত, তুমিই সত্য। আমরা তোমার কাহিনী জানতে এসেছিলাম, তোমার প্রতি অন্যায়ের বিচার করতেই এসেছিলাম। আমাদের ক্ষমা করো। তোমাদের হৃদয়ে পাপ নেই, তবে আমার রক্ত যাদের শরীরে ছিল তারা। হঠাৎ করে ছায়াটা ছুটে আসে রবির দিকে। রবি ছিটকে পড়ে যায়, বুক চেপে ধরে। আমার আমার শরীরে কেন এত জ্বালা করছে? রবি, তুমি কি জমিদার বংশের কেউ? আমার ঠাকুরদা ছিলেন জমিদার রুদ্রনারায়ণের ছোট ভাই। মুক্তির একমাত্র শর্ত ছিল রক্তের উত্তরাধিকারী। পারিজাতের আত্মা তাই চেয়েছিল প্রতিশোধ, শুধুমাত্র তারই বিরুদ্ধে। তাহলে আকাশকে বাঁচাতে হলে যদি সে নিজের ভুল মেনে নিয়ে আত্মা মুক্তি দেয় তবে আমি চলে যাব। পারিজাত, তোমার ওপর আমার পূর্বপুরুষের করা অন্যায়ের জন্য আমি দুঃখিত। আমি চাই না আমার রক্ত আর কারো ক্ষতি করুক। আমি নিজের জীবন তোমার সামনে রাখছি। যদি তাতে শান্তি পাও তবে তাই হোক। ঘর জুড়ে ছড়িয়ে পড়ল উজ্জ্বল আলো। ছায়া ধীরে ধীরে হালকা হতে থাকে, তার মুখে শান্তির হাসি। পারিজাত শেষবারের মতো বলে, তোমরা সত্যি খুঁজেছিলে, সত্য দেখেছ, এখন ফিরে যাও। আশাপুরের অন্ধকার শেষ হল। রবি বেঁচে যায়। পারিজাতের আত্মা চিরদিনের জন্য মুক্ত। বেলভ্যান্টের দরজা বন্ধ হয়ে যায়, আর কখনো খুলবে না। চারজনে ফিরে যায় শহরে, কিন্তু আশাপুরে রেখে যায় এক অতল অভিজ্ঞতা, ভয়, সাহস এবং সত্যের ছায়া। ভবিষ্যতে কেউ যদি আশাপুরে যায়, সাবধান, কারণ কোনো অন্ধকার চিরতরে শেষ হয় না। তারা শুধু ঘুমিয়ে পড়ে আর অপেক্ষা করে নতুন কারো জন্য।